মুভির শুরুতে আমরা সান্তিয়াগোতে অবস্থিত একটি জেল দেখি, যেখানে হাজার হাজার বিপজ্জনক অপরাধী বন্দী আছে। এটি সান্তিয়াগোর সবচেয়ে সুরক্ষিত জেল, কারণ আজ পর্যন্ত এই জেল থেকে কোনো কয়েদি পালাতে পারেনি। আর এর কারণ হলো এই জেলের ওয়ার্ডেন খুব কঠোর এবং নির্দয় একজন মানুষ, যে সামান্য ভুল করলেই কয়েদিদের ভয়াবহভাবে মারধর করেন। আর এই কারণেই এই জেলের কয়েদিরা এখান থেকে পালানো তো দূরের কথা, বরং একটি ছোট্ট ভুল করার আগেও 100 বার ভাবে। কিন্তু এখন ওয়ার্ডেনের এই ভয় আর বেশি দিন চলার ছিল না, কারণ এখন এই জেলে এন্ট্রি হয়েছে একজন খুব চালাক মানুষের, যার নাম লিওন একজন আর্কিটেক্ট। যে কোনো বিল্ডিং দেখলেই বুঝতে পারে সেটি কত বছর পুরনো এবং সেটিকে কিভাবে ডিজাইন করা হয়েছে। লিওন জেলে ঢোকার সাথে সাথেই তার মাথায় এখান থেকে পালানোর পরিকল্পনা শুরু হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে লিওন একা নয়, বরং তার সাথে 4 জন সাথীও আছে যারা এখান থেকে পালাতে চায়। কিছুক্ষণ পর জেলের একজন অফিসার সব কয়েদিদের লাইনে দাঁড় করিয়ে জেলের নিয়মকানুন জানায় এবং বলে যে যদি কেউ নিয়ম ভাঙার চেষ্টা করে তবে তাকে মেরে ফেলা হবে। এরপর সব কয়েদিদের তাদের ব্লকের দিকে লাইনে করে নিয়ে যাওয়া হয়। এখানে লিওন দৌড়ে সেল নাম্বার 50 দখল করার চেষ্টা করে, কারণ সে জানতে পেরেছে যে এখান থেকে পালানোর জন্য সেল নাম্বার 50 সব থেকে উপযুক্ত জায়গা। কিন্তু যখন সে সেল নাম্বার 50-এর দরজা খোলে, দেখে সেখানে আগে থেকেই এক লোক কবজা করে বসে আছে। এটি দেখে লিওন খুব হতাশ হয় এবং না চাইতেও সে সেল নাম্বার 50-এর পাশের সেলে চলে যায়। অন্যদিকে আমরা দেখি যে লিওনের বাকি 4 সাথী সেই সব সেলগুলোতে ডেরা জমিয়েছে, যেগুলো প্ল্যান অনুযায়ী তাদের কবজা করার কথা ছিল। কিছুক্ষণ পর লিওনের সাথীরা লিওনের সেলে আসে। এখানে রাফায়েল লিওনকে বলে যে তোমাকে তো সেল নাম্বার 50-এ যাওয়ার কথা ছিল, কিন্তু এটি তো সেল নাম্বার 51। তখন লিওন বলে যে তোমাদের জন্য সহজ ছিল, কারণ তোমাদের সেল নিচের গ্রাউন্ড ফ্লোরে ছিল, তাই তোমরা সহজেই নিজেদের সেল দখল করে নিয়েছো। কিন্তু আমার সেল ফার্স্ট ফ্লোরে, যে কারণে আমি আমার সেলটি দখল করতে পারিনি। এখানে তাদের সাথী জার্মান বলে তাহলে এখন আমরা কি করব? তখন রাফায়েল বলে যে করার আর কি আছে, কাল থেকে আমরা এখান থেকে পালানোর প্ল্যানিং শুরু করব। কিছুক্ষণ পর আমরা দেখি যে এখানে একজন কয়েদি গিটার নিয়ে আসে এবং এই গিটারওয়ালা লোকটিও লিওনের সাথী। এই জেলে কয়েদিদের যে কাজ জানা ছিল তাদের সেই কাজ করার অনুমতি ছিল, যাতে কয়েদিদের সময় কাটে, যেমন গিটার বাজানো, রান্না করা এবং ফার্নিচারের কাজ করা। পরদিন আমরা দেখি যে লিওন এখান থেকে পালানোর পরিকল্পনায় লেগে যায়। সে জেলের প্রতিটি জায়গা খুব খুঁটিয়ে দেখছিল, কিন্তু যখন তার নজর চারিদিকে গার্ডদের ওপর পড়ে তখন সে বুঝতে পারে যে এখান থেকে দেয়াল টপকে পালানো খুবই কঠিন। এরপর সে প্ল্যান বিতে কাজ শুরু করে এবং হেঁটে নিজের পা ফেলে ফেলে জেলের দৈর্ঘ্য মাপতে শুরু করে। জেলের দৈর্ঘ্য মাপার পর সে সোজা তার সাথীদের কাছে পৌঁছে বলে যে আমাদের যে কোনোভাবে এখান থেকে পালাতে হবে। তখন জার্মান বলে যে তুমি পাগল হয়ে গেছো, এখান থেকে পালানো অসম্ভব, কারণ চারিদিকে জেলের উঁচু দেওয়াল আছে যা আমরা টপকে পালাতে পারবো না, এবং গার্ডরাও চারদিক থেকে আমাদের ওপর নজর রাখছে। যদি তাদের সামান্য সন্দেহ হয় তবে তারা আমাদের মেরে ফেলবে। তখন লিওন বলে যে আমি আমার পায়ের কদম ব্যবহার করে জেলের বাইরে যাওয়ার রাস্তা মেপে নিয়েছি। আমরা এখান থেকে জেলের বাইরের মেন রোড থেকে মাত্র 90 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছি, তাই আমাদের দেয়াল টপকে পালাতে হবে না, বরং আমরা এখানে মাটির নিচে একটি সুড়ঙ্গ তৈরি করব যা এখান থেকে বাইরে পর্যন্ত যাবে। এই জেলের বাইরে জঙ্গল আছে এবং যদি আমরা একবার এখান থেকে বের হতে পারি তবে জঙ্গলে গার্ডরা আমাদের খুঁজে পাবে না এবং খুব সহজেই আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো। কিন্তু এখানে তাদের মাথায় সবথেকে বড় প্রশ্ন ছিল যে এত লম্বা সুড়ঙ্গ যখন তৈরি করা হবে তখন সেই সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটি তারা কোথায় ফেলবে। এই প্রশ্নটি তাদের 3 জনকে ভাবিয়ে তোলে এবং লিওন চিন্তায় পড়ে যায় যে সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটি শেষ পর্যন্ত কোথায় ফেলা যায়। এখন যখন এই 3 জন সুড়ঙ্গের মাটি লোকানোর পরিকল্পনা করছিল তখনই একজন কয়েদির নজর তাদের উপর পড়ে, যার নাম ছিল বিগট একজন বিশ্বাসঘাতক মানুষ যে এই জেলের ওয়ার্ডেনের সাথে মিশে আছে, এবং যখনই সে কোনো কয়েদিকে জেল থেকে পালানোর বা নিয়ম ভাঙার চেষ্টা করতে দেখে তখনই বিগট চুপচাপ সোজা গিয়ে গার্ডদের কাছে অভিযোগ করে দেয় এবং সে গত বেশ কিছু সময় ধরে লিওন এবং তার 2 সাথীর ওপর নজর রাখছিল। এই 3 জনকে অনেক সময় ধরে একসাথে কথা বলতে দেখে বিগটের সন্দেহ হয়, তাই সে সোজা এসে রাফায়েলের সাথে দেখা করে। সে বলে যে আমি গত বেশ কয়েকদিন ধরে তোমাদের উপর নজর রাখছি এবং আমি জানি তোমরা এখান থেকে পালানোর প্ল্যান করছো, তাই আমিও তোমাদের
আমাদের সাথে এখান থেকে পালানোর প্ল্যানে সামিল হতে চায়। এখানে বিগটের চেহারা দেখে রাফায়েলের কিছু একটা সন্দেহ হয়, তাই রাফায়েল বিগটকে বলে যে এমন কোনো ব্যাপার না, আমরা তিনজন তো শুধু কথাবার্তা বলছিলাম এবং আমাদের পালানোর কোনো প্ল্যান নেই। পরদিন লিওন, জার্মান এবং রাফায়েল নিচের ছেলে আসে। রাফায়েল একদিকের দেয়াল দেখে বলে যে আমরা এই দেয়াল খুঁড়েই সুড়ঙ্গ বানাবো, কিন্তু সমস্যা ছিল যে যদি খননের কাজ শুরু করা হয় তবে সুড়ঙ্গ খোলা রাখা যাবে না, কারণ প্রতি সন্ধ্যায় গার্ডরা প্রতিটি সেল চেকিং করতে আসে, আর যদি গার্ডরা সুড়ঙ্গ দেখে ফেলে তবে আমরা সবাই ধরা পড়ে যাব। তখন লিওন বলে যে আমরা এই দেওয়ালের একটি অংশ ভেঙে ঠিক সেই রকমই একটি ফেক ব্লক বানাবো, যাতে সন্ধ্যায় যখনই গার্ডরা সেল চেকিং করতে আসবে তখন আমরা ওই ফেক ব্লকটি দেওয়ালে লাগিয়ে সুড়ঙ্গটি লুকিয়ে ফেলবো এবং গার্ডদের হাত থেকে বেঁচে যাব। এখন এসব তো ঠিক ছিল, কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটির তারা কি করবে। তখন লিওন তার গিটারওয়ালা বন্ধুকে সেলে ডাকে এবং সে তার গিটারের ভেতর থেকে একটি বড় স্ক্রুড্রাইভার বের করে লিওনকে দেয়। এরপর লিওন উপরের ছাদে একটি চারকোনা ফুটো তৈরি করতে শুরু করে, যার ফলে বাইরে বেশ শব্দ হচ্ছিল। এখন শব্দ থেকে বাঁচার জন্য গিটারওয়ালা লোকটি গান গেয়ে গিটার বাজাতে শুরু করে, যাতে কারো কানেই সেলের ভেতরের শব্দ না পৌঁছায়। কিছুক্ষণের পরিশ্রমের পর লিওন ছাদে ফুটো করতে সক্ষম হয়। এখন লিওন যখনই ওই গর্ত দিয়ে মাথা বের করে দেখে তখন সে ছাদের ওপর একটি বড় খালি জায়গা দেখতে পায়, যা দেখে লিওন খুব খুশি হয়, কারণ সেখানে 80 টনেরও বেশি মাটি অনায়াসেই রাখা সম্ভব ছিল। এখন সন্ধ্যা হয়ে আসছিল এবং জলদি গার্ডরা এসে সেল চেকিং করতে শুরু করবে, তাই রাফায়েল ভয় পেয়ে যায় এবং বলে আমাদের জলদি এই হোলটি বন্ধ করতে হবে। তখন লিওন বলে যে জলদি আমাকে কিছু ডিম এনে দাও। এটি শুনে রাফায়েল রেগে যায় এবং বলে তোমার কি এখন ইয়ার্কি করার সময়? তখন লিওন বলে তুমি জলদি ডিম নিয়ে আসো, তারপর আমার কামাল দেখো। এটি শুনে রাফায়েল ডিম আনতে চলে যায় এবং লিওন জার্মানের সাথে মিলে ছাদের ভেঙে পড়া ইট পাথরগুলো আরো ভেঙে মাটি বানিয়ে ফেলে। কিছুক্ষণ পর রাফায়েল জলদি ডিম নিয়ে আসে। তখন লিওন ওই গুঁড়ো করা মাটির মধ্যে চুন মেশায় এবং ডিমের সাদা অংশ দিয়ে মিক্স করে নেয়। এদিকে তাদের সঙ্গী যে বাইরে গিটার বাজাচ্ছিল সে গিটারের একটি আলাদা সুর বাজাতে শুরু করে, যা ছিল বিপদের সংকেত, অর্থাৎ সিকিউরিটি গার্ডরা সেল চেকিং করার জন্য আসছে। তখন সেলের ভেতরে থাকা লোকজনও সেই বিপদের ঘন্টা শুনতে পায় এবং বুঝতে পারে যে গার্ডরা আসছে, তাই তারা সবাই আরো দ্রুত কাজ শুরু করে এবং ওই রাবিশগুলোকে আটার মতো মেখে একটি ব্লক তৈরি করে এবং সেটিকে ওপরের হলে ফিট করে দেয়। নিচ থেকে ওই জায়গায় তারা একটি পোস্টার লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর গার্ডরা তাদের সেলের ভেতরে আসে এবং লিওন ও তার বন্ধুদের সেলের বাইরে বের করে। গার্ডরা তাদের সেল ভালো করে চেকিং করে, কিন্তু ভেতরে কিছুই পাওয়া যায় না। তখন একজন গার্ডের চোখে ছাদে লাগানো ওই পোস্টারটি পড়ে, কিন্তু যখনই গার্ড ওই পোস্টারটি সরাতে যাবে তখনই বাইরে থেকে তার অফিসার তাকে ডেকে নেয়। সেটি শুনে গার্ড ওই পোস্টারটি না সরিয়েই চলে যায় এবং এভাবেই তাদের সবার প্রাণ বেঁচে যায়। এখন এই জেলে তাদের 34 দিন হয়ে গেছে এবং তাদের জলদি এই জেল থেকে বের হতে হবে। তাই লিওন এবং জার্মান ওপরের ছাদে উঠে কাঠের একটি ফাঁপা বক্স তৈরি করে এবং সেই কাঠের বক্সের ভেতরে সাদা সিমেন্ট ভরে ছাদে রেখে দেয়। কিছুদিন পর তাদের ব্লক তৈরি হয়ে যায়। এখন পালা ছিল সুড়ঙ্গ বানানোর, যার ফলে তারা খননের কাজ শুরু করে। তারা দেয়ালের সবথেকে নিচের অংশটি আগে থেকে বানানো ওই ব্লকের মাপ অনুযায়ী কাটতে শুরু করে, কিন্তু খনন করার সময় বেশ শব্দ হচ্ছিল, যা কিছু গার্ড শুনতে পায় এবং গার্ডরা তাদের সেলের দিকে এগোতে থাকে। কিন্তু গার্ডরা পৌঁছানোর আগেই তাদের গিটারওয়ালা সাথী এসে তাদের জানিয়ে দেয় যে কিছু গার্ড সেলের দিকে আসছে। এটি শুনেই সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ তারা দেওয়ালের যে অংশটি কেটেছিল তা তাদের বানানো ব্লকের থেকে ছোট ছিল, যার ফলে ব্লকটি ফিট হচ্ছিল না। এখন যখন তারা অন্য কোনো উপায় দেখছিল না তখন তারা দ্রুত দেওয়ালের রাবিশগুলো জড়ো করে এবং যেখানে সুড়ঙ্গ বানাচ্ছিল সেখানে খুব সূক্ষ্মভাবে জিনিসপত্র রেখে জায়গাটি লুকিয়ে ফেলে এবং নিজেদের কাজে লেগে পড়ে, যাতে গার্ডদের সন্দেহ না হয়। কিছুক্ষণ পর একজন গার্ড সেলের ভেতরে আসে এবং চারিদিকে নজর বুলিয়ে চেক করে যে তারা পালানোর কোনো প্ল্যান করছে কিনা, কিন্তু সে কোনো কিছুই দেখতে পায় না। তাই গার্ড সেখান থেকে চলে যায়। গার্ড যাওয়ার সাথে সাথেই তারা রেডিওর আওয়াজ বাড়িয়ে দেয় এবং আবার খননের কাজ শুরু করে। কয়েক ঘন্টার পরিশ্রমের পর ফাইনালি তারা ব্লকের শেপের একটি নিখুঁত অংশ কেটে ফেলে এবং সাদা সিমেন্টের ওই ব্লকটি সেখানে ফিক্স করে দেয়। এখন খনন থেকে বের হওয়া মাটি তারা একটি ব্যাগে ভরে নেয় এবং সেই ব্যাগটি ওপরের সেলে নিয়ে যায়, যেখানে তারা আগে থেকেই সেলের ছাদে ফুটো করে হোল বানিয়েছিল এবং যেটিকে ডিম ও মাটির মিশ্রণ দিয়ে ঢাকা দিয়েছিল। তারা ওই ব্লকটি সরিয়ে ভেতরের খালি জায়গায় মাটি
মাটি জমা করতে শুরু করে। মাটি রাখার পর তারা ছাদের ব্লকটি আবার লাগিয়ে সাদা সিমেন্ট দিয়ে কভার করে দেয় এবং সেটিকে আবারও ফটো দিয়ে ঢেকে দেয়। এভাবেই প্রতিদিন গিটারওয়ালা সাথী গিটার বাজিয়ে মানুষের মনোযোগ সরিয়ে রাখত এবং পুলিশের উপর নজর রাখত। আর লিওন, রাফায়েল ও জার্মান নিচের সেলে সুড়ঙ্গ খুঁড়ত। সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটি তারা আলাদা ব্যাগে ভরে ওপরের সেলে ছাদে জমা করত। এভাবে তারা সারাদিনের একটি রুটিন বানিয়ে ফেলে এবং বেশ কয়েকদিন ধরে তাদের খননের কাজ খুব চালাকির সাথে চলতে থাকে। কিন্তু অস্কার নামের এক কয়েদির তাদের উপর সন্দেহ হয়, কারণ সে গত কয়েকদিন ধরে তাদের নোট করছিল। সে দেখে যে এই লোকগুলো প্রতিদিন একই প্যাটার্ন ফলো করে নিচের সেল থেকে উপরের সেলে যাচ্ছে, সাথে তারা সবসময় হাতে ব্যাগ বা বালতি নিয়ে উপরে যাচ্ছে। এসব দেখে অস্কারের সন্দেহ হয়, কিন্তু সে কাউকে কিছু বলে না, শুধু চুপচাপ নজর রাখে। এখন এই জেলে তাদের 70 দিন কেটে গেছে এবং লিওন যখন সুড়ঙ্গ মাপে তখন দেখে যে 70 দিনে তারা মাত্র 5 মিটার সুড়ঙ্গ বানাতে পেরেছে। এটি দেখে লিওন খুব হতাশ হয় এবং বুঝতে পারে যে আমরা 5 জন এইভাবে কখনোই সুড়ঙ্গটি শেষ করতে পারবো না। তাই সে তার সাথীদের বলে যে এই সুড়ঙ্গ শেষ করার জন্য আমাদের আরো লোক লাগবে, আর যদি আমরা 5 জন এই গতিতে মাটি সরাতে থাকি তবে সুড়ঙ্গ শেষ করতে আমাদের 5 বছর লেগে যাবে। তাই আমাদের আরো দ্রুত খুঁড়তে হবে। ওদিকে তাদের সাথী জার্মান যখন ব্যাগে মাটি ভরে উপরে নিয়ে যাচ্ছিল তখনই একজন পুলিশ তাকে থামিয়ে দেয় এবং জিজ্ঞেস করে এই ব্যাগে কি আছে। তখন জার্মান বলে যে বিশেষ কিছু না, শুধু আমার দরকারি কিছু জিনিস। পুলিশ বলে ঠিক আছে, ব্যাগ খুলে দেখাও। এটি শুনে জার্মান ঘাবড়ে যায় এবং ভাবে যে আজ আমরা সবাই ধরা পড়ব। কিন্তু যখন জার্মান তার ব্যাগ খোলে দেখা যায় তাতে কিছু জিনিসপত্র রাখা আছে। আসলে জার্মান আগে থেকেই ব্যাগের নিচে মাটি লুকিয়ে রেখেছিল এবং উপরে জিনিসপত্র রেখে দিয়েছিল। কিন্তু গার্ডের সন্দেহ হওয়ায় সে জার্মানকে চেকিং রুমে আসতে বলে। তখন জার্মান খুব চালাকি করে নিচে বসে থাকা তার সাথী লিওনের সাথে একই রকম দেখতে অন্য একটি ব্যাগ বদল করে গার্ডের পেছন পেছন চেকিং রুমে চলে যায়। চেকিং রুমে গার্ড যখন জার্মানের ব্যাগ ভালো করে চেক করে তখন মালামাল ছাড়া আর কিছুই পায় না। এরপর গার্ড তাকে ছেড়ে দেয়। এখন জেলে তাদের 86 দিন কেটে গেছে এবং তারা আর বেশি দিন এখানে থাকতে চাইছিল না। তাই লিওন এবং তার সাথীরা জলদি সুড়ঙ্গের কাজ বাড়ানোর জন্য উপরের ফ্লোরের কিছু কয়েদিদের নিজের সাথে সামিল করে নেয়। এখানে লিওন সেই নতুন কয়েদিদের দেওয়ালের ব্লক সরিয়ে সুড়ঙ্গটি দেখায়। এটি দেখে ওই কয়েদিরা তৎক্ষণাৎ তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়, কারণ তারা ভাবে যে যদি 5 জন মিলে 7 মিটার সুড়ঙ্গ খুঁড়তে পারে তবে আমরা সবাই মিলে খুব দ্রুত এটি শেষ করে ফেলবো। সাথে এই নতুন কয়েদিদের সাথে এমন কেউ ছিল যাদের ফাঁসি হওয়ার কথা ছিল, তাই তারা আগে থেকেই পালানোর সুযোগ খুঁজছিল। এখন লিওন যখন বুঝতে পারে যে সব কয়েদি সুড়ঙ্গের জন্য তৈরি তখন সে তাদের প্ল্যানিং বুঝিয়ে বলে যে আমরা প্রতিদিন 1 ঘন্টার শিফটে কাজ করব। 2 জন খুঁড়বে, 2 জন মাটি উপরে নিয়ে যাবে এবং 2 জন গার্ডের উপর নজর রাখবে। বাকিরা জেলের সাধারণ কাজ করবে যাতে কারো সন্দেহ না হয়। আর যে কয়েদি 2 ঘন্টা খনন করে বাইরে আসবে তাকে সাথে সাথে গোসল করে নিজের কাপড় ধুয়ে ফেলতে হবে যাতে কাপড়ে মাটির দাগ না থাকে। এখন তাদের কাজ খুব দ্রুত চলছিল এবং তারা প্রতিদিন 100 কেজি মাটি বের করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে লিওন ওপরের ফ্লোরের কয়েদিদের এই জন্যই বেছে নিয়েছিল যাতে ব্যাগে বা বালতিতে করে সিঁড়ি দিয়ে মাটি উপরে নিতে না হয়, যা গার্ডদের নজরে আসার ঝুঁকি ছিল। তাই তারা যে সেলে খনন করছিল তার ওপরের ছাদেই একটি হোল করে যাতে সরাসরি ওপরের সেলের কয়েদিদের কাছে মাটি পাস করে দেওয়া যায়। এতে ধরা পড়ার ঝুঁকিও কমে যায় এবং কাজের গতিও বেড়ে যায়। যখনই কেউ সুড়ঙ্গের কাজ করত তখন তারা রেডিওর আওয়াজ বাড়িয়ে দিত এবং বাইরে এমন ভাব করতেও যেন সব স্বাভাবিক। আর যখনই গার্ডের কোনো বিপদ দেখত তখন সেলের দরজায় নক করে বিপদের সংকেত দিত যাতে ভেতরে থাকা কয়েদিরা সবকিছু আগের মতো গুছিয়ে কাজে লেগে যেতে পারে। এইভাবে পালানোর পরিকল্পনায় সামিল প্রতিটি কয়েদি রুটিন মেনে নিজেদের কাজ করে এবং প্রতি সন্ধ্যায় তারা একসাথে হয়ে পরবর্তী প্ল্যানিং করে যাতে সব নিখুঁত থাকে। কিন্তু সন্ধ্যায় যখন তারা ফুটবল খেলছিল তখন অস্কার নামের ওই কয়েদি রাফায়েলের কাছে আসে এবং বলে যে আমি জানি তোমরা সুড়ঙ্গ খুঁড়ছো, তাই আমিও তোমাদের টিমে সামিল হয়ে তোমাদের সাহায্য করতে চাই। তখন রাফায়েল অস্কারকে লিওনের কাছে নিয়ে যায় এবং লিওন তাকেও দলে নিয়ে নেয়। লিওন তার 2 সাথী জার্মান ও রাফায়েলকে বলে যে যেভাবে কাজ চলছে তাতে আমি নিশ্চিত আমরা জলদি সুড়ঙ্গ শেষ করে বাইরে বের হতে পারবো। কিন্তু বাইরে বের হওয়ার পরেও আমরা ধরা পড়তে পারি, কারণ আমরা 4 জন নই বরং 40 জন। আর যদি বাইরের পুলিশ আমাদের দেখে ফেলে তবে তারা গাড়ি নিয়ে আমাদের পিছু করবে। তাই বাইরে বের হওয়ার পর আমাদের সাহায্যের জন্য একজন লোক লাগবে যে
যে আমাদের জন্য একটি বাসের ব্যবস্থা করে রাখবে। তখন লিওন বলে, রাফায়েল, তোমার স্ত্রী পলিনা আমাদের সাহায্য করতে পারে এবং আমরা তাকে বিশ্বাসও করতে পারি, তাই তোমাকে তোমার স্ত্রীর কাছ থেকে সাহায্য চাইতে হবে। এখানে থাকতে থাকতে সবার 182 দিন কেটে গেছে এবং আজ সবার পরিবারের সাথে দেখা করার দিন ছিল। এখানে রাফায়েলের স্ত্রী পলিনাও এসেছিল। রাফায়েল তার স্ত্রীকে পুরো প্ল্যান সম্পর্কে জানায় এবং বলে যে আমাদের বাইরে থেকে তোমার সাহায্য লাগবে, তোমাকে বাইরের কিছু লোকের সাথে যুক্ত হয়ে আমাদের জন্য একটি বাসের ব্যবস্থা করতে হবে। পলিনা রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। জেলে সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে 205 দিন পার হয়ে গেছে এবং সুড়ঙ্গ এখন অনেক লম্বা হয়ে গেছে। কিন্তু একদিন গিটারওয়ালা সাথী যখন সুড়ঙ্গের ভেতরে খনন করছিল তখনই সেলের গার্ডরা চেকিং করতে আসে। এটি দেখে বাইরে থাকা রাফায়েল এবং লিওন খুব ঘাবড়ে যায়, কারণ গত কয়েকদিন ধরে চেকিং রাতে হতো, কিন্তু আজ গার্ডরা দুপুরে চেকিং করতে এসেছে। যেন তাদের সন্দেহ হয়েছে যে কেউ সুড়ঙ্গ খুঁড়ছে। লিওন দৌড়ে ভেতরে গিয়ে সবাইকে সতর্ক করে এবং বলে যা যা ছাড়ানো আছে সব দ্রুত লুকিয়ে ফেলো। এটি শুনে যারা কাজে ছিল তারা সুড়ঙ্গের কাজ ছেড়ে নিজেদের কাজে লেগে যায়। গিটারওয়ালার সাথে অন্য যে সাথী ভেতরে ছিল সে বাইরে আসতে পারলেও গিটারওয়ালা ভেতরে আটকা পড়ে যায়, কারণ সে একদম শেষ প্রান্তে ছিল। তবুও সে বাইরে আসার চেষ্টা করে, কিন্তু সে জানতো সে বের হওয়ার আগে গার্ডরা সুড়ঙ্গ পর্যন্ত পৌঁছে যাবে। সবাই ভয় পাচ্ছিল যে আজ ধরা পড়ে যাবে, কিন্তু রাফায়েল বুদ্ধিমত্তার সাথে সব কয়েদিদের জড়ো করে গার্ডদের সামনে দাঁড়িয়ে বাধা দেয়। এটি দেখে পুলিশ অফিসার রেগে যায় এবং কয়েদিদের উপর হামলা করে। কয়েদিরাও পুলিশের মোকাবেলা করে এবং পুলিশকে ঠেকিয়ে রাখার চেষ্টা করে যাতে তাদের সাথী সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারে। ওদিকে আমরা দেখি গিটারওয়ালা সাথী সুড়ঙ্গ থেকে বেরিয়ে দ্রুত সিমেন্টের ব্লকটি লাগিয়ে দেয়। সে যখন সেলের দরজা খোলে দেখে বাইরে কেউ নেই। আসলে গার্ডদের উপর হামলা করার অপরাধে সব কয়েদিদের কাপড় খুলে বাইরে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পর জেলের ওয়ার্ডেন আসে এবং বলে যে সূর্য ডোবা পর্যন্ত ওদের এভাবেই দাঁড় করিয়ে রাখো এবং একদিনের জন্য খাবার বন্ধ করে দাও। অন্যদিকে রাফায়েলের স্ত্রী পলিনা একটি চার্চে গিয়ে লিওনের বাবার সাথে দেখা করে। লিওনের বাবা ছিলেন একজন পাদ্রী। সেখানে লিওনের এক পুরনো বন্ধুও আসে। পলিনা তাদের সব প্ল্যান বুঝিয়ে বলে এবং বলে তাদের বাঁচাতে একটি বাসের ব্যবস্থা করতে হবে। লিওনের বন্ধু রাজি হয় এবং বলে বাসের ব্যবস্থা সে করে নেবে। জেলে রাফায়েলের সাথে তার উকিল দেখা করতে আসে। এখানে জেলের ওয়ার্ডেন রাফায়েলকে সিগারেট অফার করে, কিন্তু রাফায়েল নিতে অস্বীকার করে। তবে রাফায়েল ওয়ার্ডেনের সিগারেটের ব্র্যান্ডটি চিনে রাখে। জেলে থাকতে থাকতে 1 বছরেরও বেশি সময় কেটে গেছে এবং সুড়ঙ্গ অনেক লম্বা হয়েছে। দিনরাত খাটার পর সুড়ঙ্গ প্রায় শেষের পথে, কিন্তু একদিন সুড়ঙ্গের ভেতরে একজন সাথী কাজ করতে করতে অজ্ঞান হয়ে যায়, কারণ অত গভীরে অক্সিজেনের অভাব ছিল। ভাগ্যক্রমে রাফায়েল তার পেছনে ছিল এবং সে তাকে টেনে বাইরে বের করে আনে। সন্ধ্যায় তারা মিটিং করে যে সুড়ঙ্গ অনেক লম্বা হয়ে গেছে এবং ভেতরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই কিছু একটা করতে হবে। জেলে কাজ করা একজন কয়েদির কাছে একটি মেশিন ছিল যা দিয়ে তারা পাখা লাগিয়ে সুড়ঙ্গের শেষ মাথা পর্যন্ত অক্সিজেন পৌঁছাতে পারত। রাফায়েল তাকে বলে যদি তুমি আমাদের এই মোটরটি দাও তবে আমরা তোমাকেও আমাদের সাথে নিয়ে নেব। সে রাজি হয় এবং তারা একটি প্লাস্টিক পাইপ ও পাখার সাহায্যে সুড়ঙ্গের শেষ পর্যন্ত অক্সিজেন পৌঁছাতে সক্ষম হয়। এখন আর তাদের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল না, কিন্তু জেলের ওয়ার্ডেনের এখন সন্দেহ বাড়তে শুরু করে। তাই সে বিগট নামের ওই কয়েদিকে ডাকে। ওয়ার্ডেন তাকে সিগারেটের প্যাকেট দেয় এবং বলে জেলে কিছু গড়বড় হচ্ছে, তুমি নজর রাখো কয়েদিরা কি করার চেষ্টা করছে। বিগট রাজি হয়, কিন্তু সে তখনও জানতো না যে তারা সুড়ঙ্গ খুঁড়ছে। এখন জেলে তাদের 514 দিন কেটে গেছে এবং তারা জেলের বাইরে পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়ে ফেলেছে। এখন তারা যেখানে পৌঁছেছে সেখানে রাফায়েল নিচ থেকে একটি ছোট্ট ফুটো করে লাল রঙের লিকুইড উপরের মাটিতে ঢেলে দেয়, যাতে বাইরে থাকা তার স্ত্রী এবং লিওনের সাথীরা বুঝতে পারে যে সুড়ঙ্গ এই পর্যন্ত খোঁড়া হয়েছে। বিগটের লিওন ও রাফায়েলের উপর সন্দেহ থাকলেও সে নিশ্চিত ছিল না। সন্দেহ নিশ্চিত করার জন্য সে রাফায়েলের কাছে এসে বলে তোমরা যদি পালানোর প্ল্যান করো তবে আমাকেও সাথে নাও, আমি এখানে হাঁফিয়ে উঠেছি, বাইরে আমার স্ত্রী সন্তান অপেক্ষা করছে। এটি শুনে রাফায়েলের মায়া হয় এবং সে বিগটকে সুড়ঙ্গ সম্পর্কে বলতে যাবে, তখনই সে বিগটের হাতে সেই সিগারেটের প্যাকেটটি দেখে যা সে ওয়ার্ডেনের কাছে দেখেছিল। রাফায়েল বুঝে যায় বিগট ওয়ার্ডেনের লোক, তাই সে তাকে কিছুই বলে না। অন্যদিকে লিওনের সেই পুরনো বন্ধু দৌড়ানোর বাহানায় জেলের কাছে আসে এবং সেই লাল লিকুইডটি দেখে ফেলে। পরদিন লিওনের বাবা দেখা করতে এসে জানায় যে তোমরা জেলের সীমানার বাইরে চলে আসলেও এখনো সঠিক জায়গায় পৌঁছাওনি, তোমাদের আরো 40 ফুট সুড়ঙ্গ খুঁড়তে হবে।
করে। এরপর তারা আবার খনন শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই সুড়ঙ্গ কমপ্লিট হয়ে যায়। কিন্তু তাদের সাথে যা ঘটতে যাচ্ছিল তা তারা কল্পনাও করেনি। একদিন যখন একজন সাথী সুড়ঙ্গে কাজ করছিল তখনই হঠাৎ এক ভয়াবহ ভূমিকম্প হয়। জেলের দেওয়াল কাঁপতে শুরু করে। লিওন তখন বাইরে ফুটবল দেখছিল। ভূমিকম্পের ঝটকা অনুভব করতেই সে সুড়ঙ্গের দিকে দৌড়ায়। গার্ডরা সব কয়েদিদের সেলের বাইরে বের করে দিয়েছিল যাতে দেওয়াল ভেঙে তাদের উপর না পড়ে। লিওন কোনোভাবে ভেতরে আটকে থাকা তার সাথীকে বের করে আনে। সাথীকে বাঁচালেও লিওনের ভয় ছিল ভূমিকম্পে সুড়ঙ্গ ভেঙে যায়নি তো, তাই সে আবার ভেতরে যায় এবং দেখে সুড়ঙ্গ একদম সুরক্ষিত আছে। এটি দেখে সে স্বস্তি পায়। সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার পর লিওন একজন হুইল চেয়ারে বসে থাকা কয়েদির সাথে দেখা করে এবং বলে, আমরা জলদি পালাবো, তুমিও চলো। কিন্তু সে বলে, তোমরা পালাও, আমার চিন্তা করো না, আমি তোমাদের সাথে যেতে পারবো না। অবশেষে সেই দিন চলে আসে যেদিন তারা পালাবে। রাতে যখন সব কয়েদি টিভি দেখছিল তখনই যারা পালানোর দলে ছিল তারা এক এক করে উঠে যেতে থাকে। সবার নজর টিভিতে রোমান্টিক সিনের দিকে ছিল বলে কেউ খেয়াল করেনি। সবাই সুড়ঙ্গওয়ালা সেলে এসে জড়ো হয় এবং এক এক করে সুড়ঙ্গে নামতে থাকে। বিগট টিভি দেখার সময় খেয়াল করে যে অনেক কয়েদি উধাও হয়ে গেছে। সন্দেহ হওয়ায় সে রাফায়েলের সেলের দিকে যায়, কিন্তু হুইল চেয়ারের লোকটি তাকে আটকানোর চেষ্টা করে। বিগট তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রাফায়েলের ছেলে পৌঁছে সুড়ঙ্গ দেখে ফেলে যেখানে অস্কার দাঁড়িয়ে ছিল, যে ছিল সবার শেষে বের হওয়া কয়েদি। বিগট পুলিশ ডাকতে গেলে অস্কার তাকে ধরে ফেলে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। বিগট অস্কারের হাতে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে। আহত হওয়া সত্ত্বেও অস্কার বিগটকে ছাড়েনি এবং তাকে মেরে অজ্ঞান করে দেয়। অস্কারও সুড়ঙ্গে যাওয়ার চেষ্টা করে কিন্তু হাত জখম হওয়ায় সে নামতে পারে না। অন্যদিকে সব কয়েদি সুড়ঙ্গ দিয়ে এগোতে এগোতে শেষ মাথায় পৌঁছে যায় যেখানে উপর থেকে লিওনের বন্ধু সুড়ঙ্গের মুখ খুলে দেয় এবং সবাইকে হাত ধরে টেনে বের করে আনে। বের হওয়ার পর সবাই দ্রুত কাপড় বদলে নেয় এবং তখনই সামনের ব্রিজে একটি বাস আসতে দেখে। সবাই দৌড়ে বাসে গিয়ে ওঠে কিন্তু অস্কার তখনও আসেনি। জার্মান বলে, অস্কার নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমি তাকে আনতে যাচ্ছি। সে অস্কারকে নিতে যায়। ওদিকে জেলে মুভি শেষ হওয়ায় কয়েদিরা সেলে ফিরতে শুরু করে। তখন হুইল চেয়ারে বসা লোকটি সবাইকে বলে দেয় যে রাফায়েলের সেলে সুড়ঙ্গ আছে যেখান দিয়ে পালানো যায়। এটি শুনে সব কয়েদি সুড়ঙ্গের দিকে দৌড়ায় এবং গার্ডদের সন্দেহ হওয়ায় তারা সাইরেন বাজিয়ে দেয়। সাইরেনের শব্দ বাসে থাকা কয়েদিরা শুনতে পায় এবং বোঝে যে আর দেরি করা ঠিক হবে না। জার্মান ফিরে এসে জানায় যে সে অস্কারকে পায়নি। এরপর বাসটি সেখান থেকে চলে যায়। জেলে অস্কার আহত অবস্থায় পড়ে থাকে এবং সে পালাতে ব্যর্থ হয়। কয়েদিদের পালানোর খবর ওয়ার্ডানের কাছে পৌঁছালে সে প্রচন্ড রেগে যায়। অন্যদিকে বাসে পলিনা সব কয়েদিদের মানিব্যাগ দেয় যাতে কিছু টাকা এবং ফেক আইডি ছিল। সবাই আলাদা হয়ে যে যার পথে চলে যায় এবং এভাবেই যারা মাসের পর মাস দিবারাত খেটেছিল তারা জেল থেকে মুক্ত হয়। তো এটিই ছিল ইতিহাসের অন্যতম বড় জেল ব্রেক ঘটনা, যেখানে একেবারে 50 জন কয়েদি জেল থেকে পালাতে সক্ষম হয়েছিল কিন্তু তাদের এক সাথী অস্কার পালাতে ব্যর্থ হয়। এই সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।